नहीं डरेंगे, नहीं डरेंगे, नहीं डरेंगे, तुम्हारी लाठी से हम नहीं डरेंगे। সকালে আমার এই ভিডিও করার পেছনে একটা কারণ আছে। সেই কারণটা হচ্ছে আমি একটা বিষয় খুব বিভ্রান্ত। আপনাদের কাছ থেকে সঠিক কারণটা আমি জানতে চাই। আপনারা অত্যন্ত বিচক্ষণ মানুষ, আমার যারা দর্শক বা শ্রোতা, আপনারা একটু ভিডিওটা শেষ অবধি শুনে যদি আপনাদের মতামতটা আমাকে একটু জানান যে প্রকৃত বিষয়টা কী, তাহলে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ, সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। গত মাসখানেক আগে আমাদের দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ের যিনি প্রধান বিচারপতি, তিনি একটি সভায় দাঁড়িয়ে বলেছিলেন ভারতবর্ষের তরুণ তরুণীদের উদ্দেশ্যে কিছু কথা, যার মধ্যে ককরোচ অর্থাৎ আরশোলা কথাটা ছিল এবং সেইটাকে কেন্দ্র করে বহু বিতর্ক হয়েছে। পরবর্তীকালে প্রধান বিচারপতি বলেছেন যে তিনি যেটা বলতে চেয়েছেন আদৌ এটা নয়। যাই হোক, সেইটা নিয়ে বিক্ষোভ বিভ্রান্ত হয় মানুষ এবং একেবারে সেই 7 সমুদ্র 13 নদীর পারে বসবাসকারী একজন ভারতীয় অভিজিৎ দীপকে তিনি এইটা নিয়ে ককরোচ জনতা পার্টি বলে একটি পেজ খোলেন, পরবর্তীকালে ইনস্টাগ্রামে একটি অ্যাকাউন্ট খোলেন এবং তাতে ধীরে 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 লক্ষ এমনকি কোটির দরজায় পৌঁছে যায় তাদের ফলোয়ার সংখ্যা। এবং সেখান থেকেই একটি ডাক দেওয়া হয় অভিজিৎ দীপকে। তিনি একটি ডাক দেন যে সাম্প্রতিককালে নিটের পরীক্ষার যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে সেইটা নিয়ে একটি প্রতিবাদী সভা হবে দিল্লির যন্তর মন্তরে। গতকাল ছিল সেই সমাবেশ। সেখানে যাদের অবশ্য পেজ বা ইনস্টাগ্রামে অ্যাকাউন্টে কোটি ছুঁয়ে যাওয়া ফলোয়ার, উপস্থিতি কিন্তু ছিল 2-3 হাজারের বেশি নয়। সেখানে যারা উপস্থিত ছিল, বলা হচ্ছে জেনজিদের আন্দোলন, কিন্তু বয়সটা মোটামুটি 20 থেকে 35-এর মধ্যে আমি অন্তত ভিডিওতে বা বিভিন্ন মিডিয়ায় যা দেখেছি আমার মনে হয়েছে। এখন তারা একটা দাবি তুলেছেন যে এই যে নিটের প্রশ্নপত্র ফাঁস হয়েছে তাতে ছাত্রছাত্রীদের যে অসহায় অবস্থা, তার প্রতিবাদে ভারতবর্ষের যিনি শিক্ষামন্ত্রী, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রসাদকে পদত্যাগ করতে হবে। প্রথমে বলা ছিল গতকাল বিকেল 5টার মধ্যে পদত্যাগ করতে হবে, তারপরে সেটা সময়টা বাড়িয়ে 1 সপ্তাহ দেওয়া হয়, অর্থাৎ সামনের শনিবারের মধ্যে পদত্যাগ করতে হবে। এবং পদত্যাগ যদি না করেন তাহলে আবার শনিবার ওই একই জায়গায় অর্থাৎ যন্তর মন্তরে আবার সমাবেশ হবে। এখন সেখানে দীপকে অভিজিৎ দীপকের পাশাপাশি সেখানে আমি এসএফআইয়ের নেত্রী ঐশী ঘোষকে দেখেছি, আর সিপিআইএমের লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্যকেও দেখেছি। তারা সলিডারিটি জানাতে গিয়েছিলেন, কিন্তু কেউ মঞ্চেও ছিলেন না আর কেউ বক্তব্যও রাখেননি। কিন্তু সেখানে সোনম ওয়াংচুক, যার পরিচয় আর নতুন করে দিতে হবে না, সেই সোনম ওয়াংচুক সেখানে গোলাপ ফুল হাতে নিয়ে উপস্থিত হয়েছিলেন, ছাত্রদের মধ্যে গিয়েছেন, মঞ্চে উঠেছেন, তিনি বক্তব্যও রেখেছেন। এখন সেই বক্তব্যটা আমি একদম শেষে শোনাব। এখন এইটা নিয়ে আমি বিভ্রান্ত কেন? কারণ আমি দুটো মত পাচ্ছি। আমি জানি আপনারাও এই দুটো মতের মধ্যেই বিভক্ত, কিন্তু আমাকে একটু দুটো মতকে মিলিয়ে আপনারা চিন্তা ভাবনা করে একটু যুক্তি সহকারে আপনাদের যে মতামত সেটা কমেন্ট বক্সে জানাবেন। কারণ আমি বারবার বলি, আপনাদের কমেন্ট থেকে আমি অনেক কিছু শিখি। আমি ভালো ভালো কমেন্টগুলো একটা নোটবুকে লিখে রাখি, আমি সেগুলো চর্চা করি, আমি অনেক কিছু শিখি, এটা বলতে আমার কোনো দ্বিধা নেই। তো যাই হোক, এখন সেখানে যেটা দেখা যায় যে একটা সরকারের প্রতি ইয়ং জেনারেশনের একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়েছে, এটা ঠিক। কারণ যারা উপস্থিত ছিলেন তাদের প্রতিবাদী চেহারা দেখে আমার সেটাই মনে হয়েছে।
দিল্লিতে প্রায় গতকাল 41 ডিগ্রি টেম্পারেচার ছিল, তার মধ্যেও ওই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো, তরুণ তরুণীরা যেভাবে জেহাদের সঙ্গে লড়াই করেছেন, মানে জেহাদ দেখিয়ে লড়াই করেছেন, তাতে আমার মনে হয়েছে তাদের চেহারায়, তাদের কথা বলার ভঙ্গিতে যে তারা খুবই দুষ্ট। আজকে এটা কিন্তু ঠিক যে ধর্মেন্দ্র প্রসাদের আমলে 2024 এবং এই সাম্প্রতিককালে অর্থাৎ এই চলতি বছর 2026-এ দুবার নিটের প্রশ্নপত্র ফাঁস হলো। এবং যদি আমরা একটু পিছিয়ে যাই, গত 24 বছরে 45 বার কম্পিটিটিভ পরীক্ষাগুলো বা এই ধরনের পরীক্ষাগুলোর প্রশ্নপত্র ফাঁস হয়েছে। লক্ষ লক্ষ ছেলেমেয়ের জীবনের অনিশ্চয়তা বেড়েছে। কোটি কোটি টাকা খরচ করে তদন্ত কমিশন বসেছে, দু একজন চুনোপুটি ধরা পড়েছেন, কিন্তু সেভাবে কোনো মাথা ধরা পড়েনি বা সিস্টেম বদলের কোনো চিন্তাভাবনা নেই। এখন এই যে আন্দোলনটা গতকাল হলো, তাদের বক্তব্য ছিল যে ধর্মেন্দ্র প্রসাদকে পদত্যাগ করতে হবে। প্রথমত আমি বলে রাখি, কোনো ব্যক্তির পদত্যাগের মধ্যে দিয়ে কিন্তু এই সমস্যার স্থায়ী সমাধান হয় না। এর জন্য দরকার পুরো সিস্টেমটার বদল। কিন্তু যাই হোক, সেটা আমার যাই মনে হোক না কেন, এখানে দুটো মত আমি পাচ্ছি। একদল বলছেন যে এরা ডিপ স্টেটের কারবার আছে এর মধ্যে, কেউ বলছেন সিআইএর দ্বারা এটা প্রমোটেড, আবার কেউ কেউ বলছেন চীনের একটা এর মধ্যে পৃষ্ঠপোষকতা আছে। এইটা যেমন তারা বলছেন, তার পেছনে তারা যেটা বলতে চাইছেন মূল, যে দেশের মধ্যে একটা অশান্তি সৃষ্টি করা। ওই বিগত দিনে বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপালে যেরকম ঘটনা ঘটেছে, সেই ঘটনা ভারতবর্ষে ঘটানোর একটা পরিকল্পিত চক্রান্ত, এটা যেমন আমি শুনছি। পাশাপাশি আমি আবার এও শুনছি, একটা অংশ বলছেন যে এটা নাকি ভারতবর্ষের যে সরকার অর্থাৎ বিজেপির সরকার, তাদের একটা পরিকল্পিত বিষয়। আরও যদি গভীরে যাওয়া হয়, তারা বলছেন যে আরএসএসের এটা একটা প্ল্যান। অর্থাৎ ভারতবর্ষের যখন বেকার সমস্যা বাড়ছে, ভারতবর্ষের অশিক্ষা বাড়ছে, ক্ষুধা বাড়ছে, এই তো আবার পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে, মানুষ যখন জর্জরিত, ঠিক সেই সময় দাঁড়িয়ে একদিকে যখন হিন্দু মুসলিমের রাজনীতি করে দেশের মধ্যে একটা বিভাজন তৈরি করে অশান্তির সৃষ্টি হচ্ছে, ঠিক পাশাপাশি এই গোটা ঘটনা থেকে বিরোধী দল কংগ্রেস তাদের ঢোকার আগে এইভাবে একটা ককরোচ জনতা পার্টির নাম দিয়ে এই মানুষের ক্ষোভটাকে একটা গান্ধীবাদী আন্দোলনের মধ্যে দিয়ে স্থিমিত রাখা। তার পেছনে তারা যুক্তি দিচ্ছেন যে যন্তর মন্তরে 6 মাসের আগে পারমিশন পাওয়া যায় না, 6 মাস আগে থেকে পারমিশন নেওয়ার জন্য আবেদন করতে হয়। সেখানে হঠাৎ করে অভিজিৎ দীপকে, তিনি বিদেশ থেকে চলে এলেন, যন্তর মন্তর সংলগ্ন থানায় গেলেন, সেখানে আবেদন করলেন, সঙ্গে সঙ্গে তাদের অনুমতি দিয়ে দেওয়া হলো। এখন আমি না সত্যি বলছি বিভ্রান্ত। আরও একটি কারণে আমি বিভ্রান্ত, যে সত্যি যদি এটা আন্দোলন হয়, জেনজির আন্দোলন ভারতবর্ষে তো হয়নি, আর বিগত 1 দশকের মধ্যে এই ধরনের একটা ডিজিটাল মিডিয়া দ্বারা প্রচারিত একটি আন্দোলনে অন্তত 41 ডিগ্রি টেম্পারেচারে দিল্লিতে 2-4 হাজার লোক জড়ো হওয়াটাও কিন্তু একেবারে খাটো করে দেখার বিষয় নয়। কিন্তু সেখানে শিক্ষা, অন্ন, বাসস্থান এইসবের কিন্তু কোনো উল্লেখ ছিল না। উল্লেখ একটাই ছিল, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। এবং আমি মনে করি যে ধর্মেন্দ্র প্রধান এই ব্যাপারে পদত্যাগ করার দিকে যাবেন না, এটা আমার মনে হয়েছে। আমি জানি না আপনারা কি বলবেন। সে জাতীয় আন্দোলনও হয়নি, সে জাতীয় প্রতিবাদও হয়নি, একটা দিল্লির সেন্টার জায়গায় কিছুক্ষণের জন্য অবস্থান বিক্ষোভ ইত্যাদি হয়েছে।
আমি জানি না পরবর্তীকালে তারা রাজ্যে রাজ্যে এটা ছড়াবেন কিনা। ওই ককরোচ জনতা পার্টি হঠাৎ করে যে উদয় হলো, এটা কিন্তু এর পেছনে কি আছে? সোনম ওয়াংচুককে তারা শিক্ষামন্ত্রীর দাবি তুলছেন, শিক্ষামন্ত্রী করার। হঠাৎ এত লোক থাকতে সোনম ওয়াংচুক কেন? এই প্রশ্নও কিন্তু আমার মধ্যে জাগছে। আমি জানি না আপনারা কি বলবেন। এবং সবথেকে বড় কথা হচ্ছে, এই অভিজিৎ দীপকে এর সম্পর্কে সংসদীয় দপ্তরের মন্ত্রী কিরণ রিজিজু এবং আমাদের শিক্ষার প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, আমাদের রাজ্যের বিজেপির নেতা, তারা বলেছেন এই অভিজিৎ দীপকে হচ্ছে পাকিস্তানের প্রতিনিধি। আমি জানি না, সে ব্যাপারেও আমার কাছে কোনো খবর নেই। যদি পাকিস্তানের প্রতিনিধি হয়, যদি ডিপ স্টেটের গল্প থাকে, যদি চীন এটাকে পৃষ্ঠপোষকতা করে থাকে, অর্থাৎ দেশের মধ্যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার জন্য, ওই আগামী দিনে বাংলাদেশ, নেপাল বা শ্রীলঙ্কার মতন ঘটনা ঘটাবার জন্য, তাহলে হঠাৎ করে দিল্লি পুলিশ কিভাবে অনুমতি দিল? এই বিষয়টা না, আমি সত্যি বলছি, খুব ধন্দে আছি। আমি আপনাদের কাছে বলি যে এই রকম একটা আন্দোলন আমরা দেখেছিলাম এর আগে, আপ, সেই আপ এই ধরনের একটি আন্দোলন করেছিল আন্না হাজারে। পরবর্তীকালে আপ হয়, এবং আরও তো পরবর্তীকালে জানা যায় যে এই আপের যে আন্না হাজারের আন্দোলন, তার পেছনে ফান্ডিং, তার পেছনে পৃষ্ঠপোষকতা কাদের ছিল, কেন ছিল, সেগুলো তো আমরা সবটাই জেনেছি, আপনারাও জানেন। এটা কি সেই ধরনের কিছু না? তো আমি সত্যি বলছি, বিষয়টা আমি বুঝতে পারছি না। তবে হ্যাঁ, আমি চাই না যে আমার দেশ শ্রীলঙ্কা হোক, আমার দেশ নেপাল হোক, আমার দেশ বাংলাদেশ হোক, আমার ভারতবর্ষই থাকুক। ভারতবর্ষের মধ্যে শিক্ষা, বস্ত্র, বাসস্থানের ব্যাপারে তীব্র আন্দোলন হোক, সরকারকে বাধ্য করা হোক, কিন্তু তার মানে এই নয় যে আমি কখনোই একজন ভারতবাসী হিসাবে বৈদেশিক কোনো শক্তি দ্বারা যদি আবারও বলছি, এই ধরনের কোনো বদ উদ্দেশ্য নিয়ে আন্দোলন হয়ে থাকে বা আগামী দিনে হওয়ার চেষ্টা হয়, তাহলে আমি একজন নাগরিক হিসাবে তার প্রতিবাদ করছি। কিন্তু যদি সত্যিকারের স্বচ্ছ চিন্তাভাবনার মধ্যে দিয়ে প্রকৃতই এই ব্যবস্থা বদলের জন্য কালকে শুরুয়াত হয়, তাহলে তাকে আমি সমর্থন করব। কিন্তু আমি সমর্থন করব না বিরোধিতা করব, তাতে কিছু আসে যায় না। কিন্তু আমার একজন ভারতবাসী হিসাবে সমর্থন বা বিরোধিতা করা নৈতিক দায়িত্ব। সেই দায়িত্বটা নেওয়ার জন্য আমি আপনাদের শরণাপন্ন। আপনারা একটু জানাবেন যে এর পেছনে প্রকৃতপক্ষে কী আছে। যাক, আমি আজকে এইটুকুই বলবো। লাস্টে আমি শুধু সোনম ওয়াংচুকের একটা বক্তব্য আপনাদেরকে শোনাবো, শুনি আজকের বক্তব্য শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন। চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি, একটু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করবেন, যাতে আপনি সর্বাগ্রে আমার ভিডিওর নোটিফিকেশন পান। নমস্কার। ये बहुत महत्वपूर्ण है, उसे और चीजों को अच्छा करने के लिए कैसे ले जाया जाए। शिक्षा सबसे पहली आपकी जरूरत है, उसमें आप ये काम कर रहे हैं, मगर शिक्षा में सिर्फ इम्तिहान अकेले काफी नहीं है। सिस्टम को, प्रणाली को सुधारना होगा, निजाम को बदलना होगा कि शिक्षा में इंसाफ हो सभी के साथ। तो सिर्फ परीक्षाएं नहीं, सिर्फ विद्यालय नहीं, हम सारे मंत्रालयों में बदलाव चाहेंगे, ताकि पूरा बदलाव बढ़े। हम सारी दुनिया मांगेंगे।